দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জেরিন। বাংলাদেশে হামলার ছক হাসিনার, যোগাযোগ হচ্ছে আন্ডারওয়ার্ল্ডে। এক বিবৃতিতে 24 ঘন্টার মধ্যে ঢাকা দিল্লির সম্পর্কে নাটকীয় মোড়। পাইপ লিক করে গ্যাস চুরির চেষ্টা, অভিযোগের তীর বিএনপি নেতার বিরুদ্ধে। খাল খননের 25 লাখ টাকা ফেরত, প্রশংসায় ভাসছেন ইয়েনো। ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা কিভাবে দিন পার করছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানী ঢাকাসহ সারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে বড় ধরনের নাশকতা পরিকল্পনা করেছেন ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য তিনি 4 স্তরে হামলার কৌশল সাজিয়েছেন। এই নীল নকশা বাস্তবায়নে যোগাযোগ করা হয়েছে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অপরাধী ও ভাড়াটে কিলারদের সাথে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে দৈনিক আমার দেশে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, দিল্লির লুটিয়েন্স জোনের সুরক্ষিত এলাকায় থাকা শেখ হাসিনার এই নির্দেশ বাস্তবায়নে কাজ করছে গোয়েন্দা সংস্থা রও। এজন্য গত 24 ও 31 জুলাই দিল্লিতে শেখ হাসিনার বাসায় 2 দফা বৈঠকও হয়েছে। গোয়েন্দাদের তথ্য অনুযায়ী নাশকতা পরিকল্পনার 4 স্তরের মধ্যে প্রথম স্তর বাস্তবায়ন করবে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা। তারা ছোট ছোট দলে চোরাগোপ্তা ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করবে। দ্বিতীয় স্তরে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের কিলারদের ব্যবহার করে হবে টার্গেট কিলিং। তৃতীয় স্তরে উগ্রবাদী তরুণদের কাজে লাগানো হবে বোমা হামলা ও গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণ ঘটানোর জন্য। আর শেষ ধাপে বিভিন্ন পেশাজীবী ও শিক্ষক সংগঠনের স্বাভাবিক দাবি দেওয়ার আন্দোলনকে উস্কে দিয়ে তা সরকার বিরোধী কর্মসূচিতে রূপান্তর করা। 2 দফায় দিল্লির বাসভবনে হাসিনা এই নাশকতার পরিকল্পনা বাস্তবায়নে বৈঠক করেন, যেখানে অংশ নেন ঢাকার বিভিন্ন ওয়ার্ডের পলাতক 22 জন কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতারা। রাজনীতির মাঠ অস্থিতিশীল করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছে আওয়ামী লীগ। বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতিকে সুযোগ হিসেবে নিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ। এছাড়া নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন সেলগুলো ক্যালেন্ডার মেনে বিভিন্ন জায়গায় নানা রূপে নাশকতার পরিকল্পনা করছে, যা হচ্ছে ক্যালেন্ডারের সূচি মেনে। আমার দেশের রিপোর্টে বলা হয়েছে, 10 আগস্ট পর্যন্ত সারা দেশে হবে ঝটিকা মিছিল, ককটেল হামলা, যানবাহনে আগুন ও ভাঙচুর। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও গুজব ছড়ানোরও নির্দেশনা রয়েছে। আর 11 থেকে 13 আগস্ট নানাভাবে নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াবে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর 15 আগস্টে ধানমন্ডি 32 ও টুঙ্গিপাড়ায় বড় অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ানোর পরিকল্পনা রয়েছে দলটির। যদিও এই নীল নকশা রুখে দিতে নিরাপত্তা বাহিনীগুলোকে সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশের মুখপাত্র সহকারী মহাপুলিশ পরিদর্শক AHM শাহাদাত হোসাইন আমার দেশকে জানান, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রয়োজন হলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। ভারতে পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়া নিয়ে নয়াদিল্লিকে আগেই সতর্ক করেছিল ঢাকা। যদিও সে সময় ভারতের দিক থেকে বলা হয়েছিল শেখ হাসিনার সংবাদ সম্মেলনে তাদের কোনো হাত নেই, কারণ দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাব আলাদা সত্তা নিয়ে কাজ করে। এরপরও বাংলাদেশের পক্ষ থেকে আপত্তি জানিয়ে বলা হয়, ওই সম্মেলনে ভারতের কোনো সাংবাদিক প্রশ্ন করতে পারবেন না এবং বাংলাদেশি সাংবাদিকরা তো নয়। এত কিছুর পরও সংবাদ সম্মেলনে দেখা গেল একেবারে ভিন্ন চিত্র। গোটা সংবাদ সম্মেলনই যেন ইন্ডিয়ান শোতে পরিণত হয়, অর্থাৎ ভারতীয় সাংবাদিকরাই সংবাদ সম্মেলনের মুখ্য ভূমিকা পালন করেন। এমনকি বাংলাদেশি সাংবাদিকদেরকেও প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়, যেখানে হাসিনা পুত্র জয়েরও অংশগ্রহণ ছিল। এরপরই ঢাকার পক্ষ থেকে পলাতক ও মানবতা বিরোধী মামলায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে বিবৃতি দিয়ে পাল্টা প্রতিবাদ জানানো হয়। বিবৃতির ভাষা ছিল অত্যন্ত কড়া।
যাতে বলা হয় যখন বাংলাদেশের জনগণ জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করছে সে সময় ভারতীয় ভূখণ্ডে শেখ হাসিনার এই মতবিনিময় বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত, জুলাই বিপ্লবের শহীদদের প্রতি চরম অপমান। জুলাই বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশের জনগণ দৃঢ়ভাবে অঙ্গীকার করেছে দেশ আর কখনো ফ্যাসিবাদের অন্ধকার সময়ে ফিরে যাবে না, বাংলাদেশ কখনোই তাবেদার রাষ্ট্রে পরিণত হবে না। এই বিবৃতির পরই নড়ে চড়ে বসেছে ভারত। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা কিছু বলেছেন ভারত সরকার তা অনুমোদন করে না। বাংলাদেশকে চাপে রেখে এতদিন ফায়দা তোলাই ছিল ভারতের উদ্দেশ্য, কিন্তু শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর ঢাকার বিবৃতিকে ঘিরে পাল্টে গেল দুই দেশের কূটনৈতিক সব হিসাব নিকাশ। এতে বরবাদ হয়ে গেছে ভারতের একটি সুনির্দিষ্ট নকশা। তবে এত কিছুর পরও পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। ২৪ ঘণ্টার মধ্যে নতুন বার্তা আসে ঢাকায়। একাধিক সূত্র নিশ্চিত করেছে যে দিল্লির বিদেশ মন্ত্রকের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা খুব শিগগিরই একটি বিশেষ পত্র নিয়ে ঢাকায় আসছেন। ওই বিশেষ পত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের তাগিদ থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের আমন্ত্রণও থাকতে পারে। এছাড়া আগামী ১০ আগস্ট ঢাকায় অবস্থানরত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করবেন। ঢাকায় আসার পর এটাই হবে তার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাৎ। বর্তমান প্রেক্ষাপটে এই সাক্ষাতের বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করছেন কূটনীতিকরা। দৈনিক মানব জমিনে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রায় ৫০ দিন পর আরিয়াল খাঁ নদের তলদেশে থাকা তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের লিকেজ মেরামত করা হয়েছে। এই ঘটনায় ৫,৪০,০০,০০০ টাকার ক্ষতির অভিযোগে দুজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে মামলা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তবে স্থানীয়রা পাইপলাইন থেকে গ্যাস চুরির চেষ্টার ঘটনায় স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা মাজহারুল ইসলাম মিলনের সম্পৃক্ততার অভিযোগ তুললেও মামলায় তার নাম নেই। বাইদা ভাই বিভিন্ন জন আসছে, আইসা চুনের ফ্যাক্টরির ওই লোকজন এই জায়গায় ছিল, টাকা পয়সা নিয়ে ওনারা ম্যানেজ হয়ে ওনারা চলে গেছে। আমরা দেখতে পাই যে এই লিকেজটা হয়েছে, আমরা এলাকাবাসী অনেক আতঙ্কে ছিলাম, কারণ এখানে হচ্ছে কেয়াঘাট, আবার সাথে বাজার, এনে বাচ্চারা আসে গোসল দিতে, এমনকি এনে কেয়াঘাটে নৌকায় থামে। আমরা সত্যি কথা বলতে আমরা অনেক ভয়ে ছিলাম, আতঙ্কে ছিলাম। স্থানীয় সূত্রে জানা যায় প্রায় ২ মাস আগে সুনামগঞ্জের ছাতক থেকে দেলোয়ার হোসেন সহ কয়েকজন কাজীর চরে একটি চুনা পাথরের কারখানা স্থাপন করেন। কারখানায় অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টা থেকেই পাইপলাইনে ছিদ্র হয়। স্থানীয়দের আরও অভিযোগ, মশুয়া ইউনিয়নের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিলনের সহযোগিতায় জমি ভাড়া, শ্রমিকদের থাকা ও কারখানার কার্যক্রম পরিচালিত হয়। পাইপলাইন থেকে গ্যাস চুরির চেষ্টার ঘটনায় মাজহারুল ইসলাম মিলনের সম্পৃক্ততার বিরুদ্ধে অভিযোগও তুলেছেন এলাকাবাসী। এরা যে এই বেটার জায়গা ফাতর তুলল লাখ অত ফাতর ৮-১০টা ফাতর বেড়াতে কিনা বলছি, অবশ্যই এতে বলছি এরাও যোগাযোগ। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইউপি সদস্য ও মশুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিলন। তিনি বলেন, জমির মালিকেরাই কারখানা কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছেন। এই ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই। যে লেবারের যে সর্দার ওনারা জিজ্ঞাসা করছে কি করবেন, সোনার গোদাম করবো। আমি বলছি পরিবেশ নষ্ট হবে না, বলছে যে পরিবেশ ছাড়পত্র এই মালিকে সবকিছু বৈধ করেই করবো। এরা এটা বলছে যে আমরা কয়েকদিন কাজ করবো, থাকবো। এখন তিতাসের লোক থাকে, চুক্তি হচ্ছে সুলতান উদ্দিন এবং সুমন মিয়া। এদিকে কাটিয়াদি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, এই ঘটনায় মামলার পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দুইজনকেই গ্রেফতার করেছি, জমির মালিক গ্রেফতার করে আমরা কোর্টে সোপর্দ করি। আর যে মেইন আসামি দেলোয়ার হোসেন, তাকে আমরা গ্রেফতার করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি।
আইন শৃঙ্খলা বাহিনী দুজনকে গ্রেপ্তার করলেও ঘটনায় জড়িত অন্যদের আইনের আওতায় আনার দাবি ফটিকছড়ির স্থানীয়দের। জাতীয় সম্পদ রক্ষায় প্রশাসন কঠোর ভূমিকা নেবে এমনটাই প্রত্যাশা তাদের। সরকারি প্রকল্প মানেই যেখানে বাজেট বৃদ্ধি আর অনিয়মের চিরচেনা রূপ, সেখানে এবার এক ব্যতিক্রমী অভিজ্ঞতার সাক্ষী হল শিক্ষানগরী রাজশাহীর মানুষ। পদ্মাপাড়ের জেলাটির চারঘাটে খাল পুনর্খননের স্বচ্ছতা বজায় রেখে সাশ্রয় করা হয়েছে 25,40,000 টাকা, যা ইতোমধ্যেই ফেরত পাঠানো হয়েছে সরকারি কোষাগারে। উপজেলা প্রশাসনের এই দূরদর্শিতা আর সততার মূলে ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস। মূলত তার সরাসরি তদারকিতেই বদলে গেছে পুরো খালের দৃশ্যপট। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় 2,83,00,000 টাকা বরাদ্দের এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হয়। খাল খননে কৃষির অভূতপূর্ব পরিবর্তনের পাশাপাশি সাধারণ মানুষের রুটিরুজির ব্যবস্থা করতেও বিশেষ ভূমিকা রেখেছেন ইউএনও জান্নাতুল ফেরদৌস। কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই স্বচ্ছ প্রক্রিয়ায় কাজ পেয়ে অভাব অনটনে দিন কাটানো এলাকার 654 জন অতি দরিদ্র মানুষ সরাসরি ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, সরকারি চালকের আসনে একজন সৎ প্রশাসনিক কর্মকর্তা থাকলে উন্নয়ন কিভাবে টেকসই হয় তা প্রমাণ করেছে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা। শতভাগ সরকারি নীতিমালা মেনে বরাদ্দের বাকি 25,40,000 টাকা রাষ্ট্রের ঘরে জমা দিয়ে চারঘাটকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই কর্মকর্তা। প্রশাসন আসলে সবসময় জবাবদিহিতামূলক কাজ করতে চায় এবং জনগণের জন্যই কাজ করতে চায়। আমিও সেই লক্ষ্যে কাজ করেছি। ভালো লাগছে যে কাজ শেষ করে আমি এই টাকাটা অতিরিক্ত ছিল, সেই টাকাটা আমি সরকারি কোষাগারে ফেরত দিতে পেরেছি। সবসময় জনগণের জন্য কাজ করতে চাই, এটাই আসলে আমার লক্ষ্য। ইচ্ছাশক্তি আর সততা থাকলে যে সরকারি অর্থের সঠিক ব্যবহারে দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব, চারঘাটের ইউএনওর এই পদক্ষেপ তারই যেন উজ্জ্বল উদাহরণ। সুশাসন প্রতিষ্ঠার এই স্বচ্ছতার ধারাবাহিকতা যেন বজায় থাকে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 2 বছর পেরিয়ে গেছে। এই সময়ের মধ্যে দলটির অনেক নেতাকর্মী জেলে গেছেন এবং অনেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। আওয়ামী লীগের তৃণমূল ও মধ্যম পর্যায়ের প্রায় 1000 খানেক নেতাকর্মী ভারতে পালিয়ে গেছেন। এর মধ্যে দলটির প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য বা বিভিন্ন সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃত্বের অন্তত 70 জন কলকাতায় রয়েছেন। আবার অনেকে অর্থের বিনিময়ে ইউরোপ, আমেরিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে চলে গেছেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি পুলিশেরও নানা পদমর্যাদার প্রায় 40 জন কর্মকর্তা ভারতে পালিয়েছেন। তাদের অনেকেই এখন সেখানে মানবেতর জীবন পার করছেন। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে থাকছেন, তাদের সবাই বাসা ভাড়া করে রয়েছেন। সঙ্গে অনেকের পরিবার নেই, আবার কয়েকজন মিলে একটা বাসা ভাড়া নিয়ে আছেন। তাদের দাবি, আত্মীয় স্বজন বা বন্ধুদের মাধ্যমে তারা অর্থ সাহায্য পেয়ে থাকেন। একসময় ঢাকাসহ বিভিন্ন শহরে যেভাবে তারা জীবনযাপন করতেন, সেই আর্থিক সঙ্গতি অনেকেরই এখন আর নেই। নিজস্ব গাড়ির বদলে তাদের ট্যাক্সি বা অন্যান্য গণপরিবহনে চড়তে হয়।